ড্রয়িং রুমে যেন নিস্তব্ধতার এক অদ্ভুত আস্তরণ পড়েছে। ঘড়ির টিক টিক শব্দটা যেন এই নীরবতার বুক চিরে প্রতিধ্বনিত হচ্ছে। ওপর তলা থেকে ধীরে ধীরে নামছে আদনান আর হৃদিতা। দুজনের মুখেই যেন কিছু অনুচ্চারিত অনুভবের ছায়া। হৃদি নেমেই গিয়ে বসলো আহিয়া আর হালিমা বেগমের মাঝখানে, আর আদনান গিয়ে বসলো সোফার অপর প্রান্তে। আহাদ ওপরের করিডোরে গ্রিলের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ যেন ছুরির মতো বিদ্ধ হয়ে আছে সোজা হৃদির ওপর। হৃদি তখন কথা বলেছে হালিমা বেগমের সাথে, কিন্তু হঠাৎই তার দৃষ্টি গিয়ে থামল আহাদের সেই গাঢ় বাদামি চোখের চাহনিতে। হৃদির বুক কেঁপে উঠল অজানা অনুভবে। অস্বস্তি চেপে রেখে সামান্য নড়েচড়ে বসল, কিন্তু আহাদের চোখ সরল না। সে তাকিয়ে রইল নিবিষ্ট, তীব্র এবং ভেতর থেকে জ্বলন্ত অগ্নিদাহ নিয়ে। এই অদ্ভুত চোখাচোখি এড়ালো না বিচক্ষণ আফরোজা শেখের দৃষ্টি। তার কপালে গভীর ভাঁজ পড়ল নিজের ছেলের পাগলামো, আর এই মুহূর্তে হৃদয়ের দিকে তাকিয়ে থাকা চোখের ভাষা পড়তে বেশিক্ষণ সময় লাগলো না। তার ছেলের সেই চোখের ভাষা তাকে ভীতি করল। মনের মধ্যে এক অদ্ভুত অস্থিরতা বয়ে গেল। একটা প্রশ্ন যেন বুকের ভেতর কেঁপে উঠল নিঃশব্দে। তবে কি সে কোনো ভুল করছে? ঠিক সেই সময়ে মূল দরজা খুলে প্রবেশ করলেন আমজাদ মীর। তার আগমনে ঘরের বাতাসে যেন এক ভারী স্রোত বয়ে গেল। সবার দৃষ্টি ঘুরে গেল তার দিকে। গম্ভীর, সুউচ্চ, কিন্তু মুখে অল্প ক্লান্তির ছাপ। দরজার কাছে দাঁড়িয়েই তিনি এক মুহূর্ত থেমে গেলেন। তার চোখে বিস্ময়। তর্জনী আঙ্গুল দিয়ে কপাল চুলকে ভাবতে লাগল। তাকে বলা হয়েছিল সে যেন আজ একটু আগে আসে। কাজের চাপে সে কথা ভুলে গিয়েছিলেন। এখন এসে দেখছেন ঘটনার গতি তার অনুপস্থিতিতেও থেমে নেই। তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন হলঘরের মাঝখানে। তারেক রায়ান তাকে দেখেই শ্রদ্ধা ভরে উঠে দাঁড়ালেন। আমজাদ মীর এগিয়ে গিয়ে কুশল বিনিময় করলেন। অতঃপর মুখে হালকা হাসি এনে বললেন, আরে বসুন বসুন, এখন তো কেবল সম্পর্কের শুরু। দুজন মিলে গল্প গুজব করব, জমি আড্ডা দিব, সে সব তো এখনো বাকি আছে। তারেক রায়হান বিনীতভাবে হাসলেন, আবার বসলেন নিজের নির্দিষ্ট জায়গায়। আমজাদ মীরও বসে পড়লেন আফরোজা শেখের পাশে। এক গ্লাস পানি হাতে নিয়ে চুমুক দিলেন। আর ঠিক সেই মুহূর্তেই চোখ গিয়ে থামল সামনে হাত জড়ো করে বসে থাকা হৃদিতার ওপর। হৃদিকে দেখেই তার গলায় চুমুকের মতো পানি হঠাৎ বিদ্ধ হলো। খক খক করে কেসে উঠলেন। এবার তার দৃষ্টি ঘুরে গেল ওপর তলার দিকে। সেখানে আহাদ এখনও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকেই। তার সেই তীক্ষ্ণ চাহনিতে আরও কয়েকবার কেসে উঠলেন আমজাদ মীর। আফরোজা শেখ এগিয়ে এসে একটু অস্থির গলায় জানতে চাইলেন, কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? আমজাদ মীর কাশির ভেতরেই চোখ তুলে তাকালেন নিজের স্ত্রীর দিকে। অতঃপর আরও দুবার কেশে নিয়ে গলা পরিষ্কার করে বললেন, না, কিছু হয়নি, আমি ঠিক আছি। ঠান্ডা পানি মুখে নিয়েছি, তাই হয়তো গলায় বসে গেছে। আফরোজা শেখ এবার একটু শান্ত হয়ে বসলেন। আমজাদ মীর কোনোরকম নিজেকে আর পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেন। সামান্য বিরতি চেয়ে মৃদু হেসে আশফাক মীরের দিকে তাকালেন। একটা নীরব ইঙ্গিত করলেন চোখের ইশারায়। অতঃপর নিজের রুমের দিকে হেঁটে গেলেন। আশফাক বুঝে মাথা নেড়ে তার পিছু নিল। দরজা বন্ধ হতেই আমজাদ মীরের কণ্ঠ গর্জে উঠল, এসব কি হচ্ছে আশফাক? আদনানের সঙ্গে ওই মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আর তোর ভাতিজা শান্তশিষ্ট হয়ে সেটা দেখছে। আশফাক মীর বিদ্রূপে ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল, তোমার ছেলে আর শান্তশিষ্ট হাসালে ভাইজান। বাড়িতে এসেই যে তুলকালাম করেছে সেটা দেখলে নিশ্চয়ই হার্ট অ্যাটাক করতে। আমজাদ মীরের ভ্রু গাঢ় হলো। চোখ ছোট করে গম্ভীর চিন্তা করে বললেন, তাহলে এখন হঠাৎ শান্ত হলো কেন? নিশ্চয়ই কোনো ফোন দিয়ে আসছে বজ্জাত্তা। তোমার ছেলে তো এত সহজে কি আর হার মানবে? আমজাদ মীর বিরক্ত হয়ে গলা ভারী করলেন, এত তামাশা করার কি আছে? সবাইকে গিয়ে সত্যিটা বলে দিলেই তো ঝামেলা মিটে যায়। শুধু শুধু এত হরতাল করার মানে কি? একটু থেমে আবারও দৃঢ়স্বরে বললেন, আমি এখনই গিয়ে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। এভাবে লুকোচুরি খেলে কোনো লাভ নেই। তিনি পা বাড়াতেই আশফাক তীক্ষ্ণ কণ্ঠে বলল, ভাইজান, এই ভুল করো না। তোমার কি মনে হয় আহাত চুপচাপ কি এমনই এমনই আছে? আমজাদ মীর থেমে ঘুরে তাকালেন।
মানে? আশফাক এগিয়ে এসে গম্ভীর গলায় বলল, তুমি ভুলে যাচ্ছ কয়েকদিন আগের খবরটা। তোমার ছেলের জন্য হৃদিতা মেয়েটা মাঝখান থেকে আহত হয়েছিল। আহাদের ভয়, এখন যদি তাদের সম্পর্ক নিয়ে কোনো নিউজ সামনে আসে, তাহলে নির্বাচনের আগে শত্রুরা হৃদিকে টার্গেট করবে আহাদকে জব্দ করতে। তাই ও চায় নির্বাচন অবধি যেভাবে চলছে চলুক। আমজাদ মীর এক নিঃশ্বাস ফেলে বিরক্তকর ভঙ্গিতে বললেন, নির্বাচন শেষ হলে কি আমাদের শত্রুর সংখ্যা কমে যাবে আশফাক? রাজনীতির জগতে সারা জীবন শত্রুদের আনাগোনা থাকবে। তাই বলে কি নিজেদের গুটিয়ে নিতে হবে? এত ভয় নিয়ে রাজনীতি করা যায় না আশফাক। তোর ভাতিজাকে বুঝিয়ে দিস। তার কথা শেষ হতে না হতেই দরজার পাশে গম্ভীর গলায় শোনা গেল, আহাদ রাজা, আল্লাহর দুনিয়ায় ভূত আর আল্লাহর মন্দিরে হারানোর ভয় ছাড়া অন্য কিছু ভয় পায় না। দুজন একসাথে চমকে তাকালেন দরজার দিকে। সেখানে দাঁড়িয়ে আছে আহাদ, দুই হাত পকেটে, চোখে একরাশ চ্যালেঞ্জ। আমজাদ মীর দ্রুত এগিয়ে এলেন। তাহলে কি এখন তুমি বসে বসে এসব তামাশা দেখবে? অন্তত সবাইকে জানিয়ে রাখলে বিষয়টা এখানেই মিটমাট হয়ে যাবে। আহাদ সাথে সাথে জবাব দিল, এত সহজে সব কিছু মিটে যায় না বাবা। যদি তাই হতো, আহাদ রাজা বসে বসে তার প্রেয়সীর বিয়ে দেখতো না। আমজাদ মীরের চোখে রাগ জ্বলে উঠল। তাহলে কি চাইছো তুমি? আহাদ বাবার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল। অতঃপর ঝুঁকে এসে কৌতুকী গলায় বলল, আগে আগে দেখো হোতা হে ক্যা। এরপর ঘুরে দরজা ঠেলে বেরিয়ে গেল সে। দুই ভাই শুধু নির্বাক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে রইলেন। তারা বেশ ভালো করেই বুঝতে পারল আহাদ তার খেলা শুরু করে দিয়েছে। ড্রয়িং রুমে একটা চাপা গুঞ্জন বইছে, যেন আনন্দের আড়ালে লুকিয়ে থাকা কোনো অচেনা আশঙ্কা। সবার মুখে হাসির রেখা। মাত্রই আদনান আর হৃদিতা বিয়ের তারিখ নির্ধারিত হয়েছে। পরিবারের সবাইকে অবাক করে আদনান নিজেই বিয়ের তারিখ রেখেছে। আজ থেকে ঠিক 3 দিন পর। তারেক রায়হান দ্বিমত করেনি, কারণ তাদেরও তো গ্রামে ফিরে যেতে হবে। তাই এমন তাড়াহুড়োতেই যেন এক প্রকার স্বস্তি খুঁজে পেলেন। তবে আফরোজা শেখ প্রথমে রাজি হননি। নির্বাচন আর মাত্র 2 দিন পর। বাড়ির পুরুষেরা ঠিকঠাক সময় দিতে পারবে না। এত ধকলের পর আবার বিয়ের অনুষ্ঠান। কিন্তু আদনান জানিয়েছে তার নাকি এই সপ্তাহের শেষেই জার্মানি যেতে হবে। আর তার বাবা মা বলেছে বিয়ে করে বউ নিয়ে তবেই যেন যায়। এই কথাগুলোর পর আর কিছু বলার ছিল না। তাই আফরোজা শেখও বাধ্য হয়ে পরবর্তীতে মত দেন। যদিও সে নিজেই চেয়েছে আদনান আর হৃদিতার বিয়েটা হোক, কিন্তু আজ যখন তার কথাই বাস্তবে পরিণত হচ্ছে, তখন তার মনটা কেমন খসখস করছে। বারবার মনে হচ্ছে সে নিজেরই অজান্তেই কিছু একটা ভুল করেছে, অনেক বড় ভুল। হালিমা বেগম গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন পাশে বসে থাকা হৃদিতাকে। কেমন মনমরা হয়ে বসে আছে মেয়েটা। দেখে মনে হচ্ছে এসব কিছুর প্রতি অনীহা তার। এমন সময় হঠাৎ সে খেয়াল করলেন হৃদি বারবার চোখ পিটপিট করে ড্রয়িং রুমের কর্নারের দিকে তাকাচ্ছে। সেই দৃষ্টি অনুসরণ করতেই দেখলেন আহাদ টেবিলে পা তুলে বসে আছে। হাতে থাকা লাল বলটা এক হাত থেকে অন্য হাতে নিয়ে একরকম খেলছে ঠিকই, তবে তার দৃষ্টিও বিদ্ধ হয়ে আছে হৃদিতার দিকে। হালিমা বেগম এবার একটু আহিয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন, এই আহিয়া, আহাদ আর রিদিতার মধ্যে কি চলছে? সত্যি সত্যি বলবি। আহিয়া এক ঝলক তাকিয়ে দুজনকে দেখে নেয়। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে নিচু গলায় বলল, চাচি আম্মু, আমি তো নিজেই বুঝতে পারছি না তোমাকে কি বলবো। হালিমা বেগম কিছু না বলে চুপ করে গেলেন। তার মনে কিন্তু গোপন উদ্বেগের ঢেউ উঠল। ঠিক তখনই হৃদির মাথায় টোকা পড়ল। চমকে ঘুরে তাকাতেই দেখল তানভীর দাঁড়িয়ে। হৃদির মাথাটা আদনানের দিকে ঘুরিয়ে দিয়ে মুখে দুষ্টমি মাখা হাসি এনে বলল, দুলে ভাই এই দিকে, তুই ওদিকে তাকিয়ে আছিস কেন? হৃদি দাঁত চেপে নিজেকে সংযত করে বলল, তানভীর, আরেকবার আজে বাজে বললে না থাপ্পড় খাবি। এবার আহিয়াও ঘুরে তাকায় তানভীরের দিকে। তানভীর আহিয়ার দিকে তাকিয়ে ঠোঁটে হাসি এনে হাত নাড়িয়ে বলল, হ্যালো বেআইন সাহেব, আপনার ভাবিকে সামলান, যখন তখন আমার মতো শান্তশিষ্ট ছেলেটাকে মারে। হৃদি এবার চোখ কুঁচকে বলল, শান্তশিষ্ট না, লেজ বিশিষ্ট আস্ত একটা বান্দর। এই কথা শুনে আহিয়া মুখ টিপে হেসে ফেলল। তানভীর মুখ গম্ভীর করে আদনানের পাশে গিয়ে বসে পড়ল। আদনানও বিরক্ত মুখে আর চোখে তাকায় তার দিকে, একটু নড়েচড়ে সরে বসে। এমন সময় হালিমা বেগম আহিয়াকে বললেন, আহিয়া, আমার রুম থেকে ফোনটি একটু এনে দে না মা।
আহিয়া উঠে পড়তেই তানভীর চট করে বলল। চলেন বেআইন, আমি সাহায্য করি। কিন্তু তানভীর দাঁড়ানোর আগেই আদনান তার কাঁধ চেপে ধরে বসিয়ে দেয়। তানভীর অবাক হয়ে ভ্রু কুঁচকে প্রশ্ন করল। কি হয়েছে দুলাভাই? আদনান চোয়াল শক্ত করে একটা কৃত্রিম হাসি টেনে বলল। কোথায় যাচ্ছ শালাবাবু? বেআইনকে একটু সাহায্য করে আসি। আদনান তার কাঁধে শক্ত হাত রেখে আহিয়ার দিকে তাকালো, চোখে শীতল আগুন নিয়ে বলল। তোমার বেআইন ফোন আনতে যাচ্ছে, চালের বস্তা না, চুপচাপ এখানেই বসে থাকো। তানভীর আদনানের কথা শুনে অসহায়ের মতো বসে রইল। শুধু এমনই বসে বসে আছে বললে ভুল হবে, আদনান একরকম জোর করে তাকে বসিয়ে রেখেছে। হৃদিতাও ওদের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে সেখান থেকে উঠে আহিয়ার পিছু যায়। আহিয়া যখন ফোন নিয়ে ফিরছিল তখন হৃদি তার সামনে এসে দাঁড়ালো। আহিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল। কি রে, কি হয়েছে তোর? কিছু লাগবে? হুম। ছোট্ট করে উত্তর দিল হৃদি। আহিয়া একটু কাছে এসে উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করল। কিছু লাগলেই বল, আমি এনে দিচ্ছি। হৃদি গলা কাঁপিয়ে মৃদু স্বরে বলল। তোর ভাইকে লাগবে, এনে দে। এক মুহূর্তের জন্য সময় থমকে গেল। আহিয়া হৃদির দিকে তাকিয়ে রইল অবিশ্বাসে। এত সহজভাবে যে হৃদি এই কথা বলবে সে ভাবেনি। হঠাৎ চোখ গেল দরজায় দাঁড়িয়ে থাকা আহাদের দিকে। তাকে দেখে হৃদির শরীরে কম্পনের সৃষ্টি হয়। মনে মনে ভাবতে লাগলো, আহিয়াকে বলা কথাটা কি আহাদ শুনে ফেলেছে? দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ল সে। এটা দেখে আহিয়ার মুখে এক চিলতে দুষ্টু হাসি ফুটে উঠল। সে দরজার দিকে এগিয়ে গিয়ে ভাইকে উদ্দেশ্য করে ঠোঁট বাঁকিয়ে বলল। তোমাকে ডাকছে রিদি, আমি চাচি আম্মুর ফোনটা দিয়ে আসি। এই বলে আহিয়া দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। হৃদি ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল, পা বাড়ানোর শক্তি যেন হারিয়ে ফেলেছে। এদিকে আহাদ ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো তার দিকে। প্রতিটি পায়ের শব্দ যেন হৃদির বুকের ভেতর ধাক্কা দিচ্ছে। ভেতরটা কেমন ধরফর করছে। হৃদি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। এখনই বুঝি আহাদ তাকে কিছু বলবে। আহাদ কাছাকাছি আসতেই হৃদি চোখ জোড়া শক্ত করে বন্ধ করে নিল। আহাদ সেদিকে তাকিয়ে থেকে ঠোঁট বাঁকিয়ে একটা হাসি দিয়ে তার পাশ কাটিয়ে সামনে গেল। কেবল বাতাস কেটে যাওয়ার মতো শব্দ হলো। হৃদি ধীরে এক চোখ খুলে দেখে আহাদ সামনে নেই। এরপর তরাক করে ঘুরে দেখে আহাদ টেবিল থেকে ল্যাপটপ হাতে নিয়ে দরজার দিকে এগোচ্ছে। হৃদি কোনো কিছু না ভেবেই ডেকে উঠল। শুনুন না। আহাদের পা দরজার সামনে আটকে যায়। ধীরে পেছন ফিরল। একটা ভারী ঢোক গিলে মনে মনে ভাবল, এই আল্লাহর বান্দি কি তাকে এভাবে ডেকে দুর্বল করার চেষ্টা করছে? দাঁত কিরমির করে ঠোঁটে বিদ্রুপ মাখা হাসি এনে বলল। আমাকে বলছেন ভাবিজি? হৃদির মুখ রক্তবর্ণ হয়ে গেল। আহাদের সামনে গিয়ে ফুঁসতে ফুঁসতে বলল। আমাকে ভাবি কেন ডাকছেন? আহাদ একটু ভঙ্গিমা করে ঠান্ডা স্বরে বলল। যাক বাবা, আমার গুণধর ভাইকে নাচতে নাচতে বিয়ে করতে এসছেন, ভাবি ডাকবো না তো কি ডাকবো? একটু ঝুঁকে হৃদির কানের কাছে ফিসফিস করে বলল। জানো, শেষ কথাটা কানের কাছে ঝরে পড়তেই হৃদির বুকের ভেতর কাঁপুনি ধরল। কিছু বলার শক্তি নেই, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল আহাদের দিকে। আহাদও নীরব হয়ে তার প্রেয়সীর মুখের দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। অতঃপর আবারও ফিসফিস করে বলল। আমার থেকে দূরে থাকবেন ভাবিজি, আপনার দেবর কিন্তু মোটেও ভালো লোক না। হৃদি এবার চোখ বড় বড় করে তাকালো, ঠোঁট শক্ত হয়ে উঠল, রাগে নাক ফুলে গেছে, দাঁত কিরমির করে বলল। বজ্জাত বেটা। অতঃপর গটগট করে আহাদকে রেখেই রুম থেকে বেরিয়ে গেল। আহাদ স্থির দাঁড়িয়ে রইল দরজার পাশে। তার প্রেয়সীর চলে যাওয়া পিঠের দিকে তাকিয়ে একটাই কথা বিড়বিড় করে বলল। অবশ্যই বচ্চা তো বটে, তা না হলে তোমার বাপের চেয়ে এক ডিগ্রি উপর উঠতে পারতাম জানো। এই নিস্তব্ধতার ভেতর দিয়ে কেটে যায় টানা 2 দিন। আদনান আর হৃদিতার বিয়ে নিয়ে দু পরিবার হুলস্থুল পড়েছে। আজকে সকালেই হৃদির ভাই ইব্রাহিম আর মামা নুরুল আমিন এসে হাজির হয়েছে। আর একদিন বাকি বিয়ের, অথচ হৃদি যেন প্রতিটা মুহূর্তে চেষ্টা করছে এই বিয়েটা থেকে পালানোর পথ খুঁজছে। তার চোখে আতঙ্ক, মনে একটা অদ্ভুত স্থিরতা। সে কোনোভাবেই এই বিয়ে করবে না। আর এটা শুধু ঘুরে ঘুরে বলছে ঈশানীকে, কারণ আর কাউকে বলার সাহস তার নেই। যেখানে তার বাবা আহাদ রাজাকে পছন্দই করে না, সেখানে তার সাথে বিয়ের কথা বলা মানে তৃতীয় বিশ্বযুদ্ধের আগমনী বার্তা। একটু আগেই সবাই বিয়ের শপিং করে ফিরেছে, কিন্তু হৃদি যায়নি।
অনেক বলার পরও সে নাকচ করে দিয়েছে। শরীর খারাপ বলায় কেউ আর জোরও করেনি। এই মুহূর্তে ঈশানী বিয়ের শপিং গোছগাছ করছে, কার কোনটা সব ঠিক করছে। কিন্তু সেই কাজের ভেতরেই বারবার শুনছে হৃদির গলা, একই কথা, একই কান্না, একই অনুনয়। ঈশানী এবার রেগে যায়, এক প্রকার ধমকে উঠল। কি সমস্যা তোর? আমি আগেই বলেছি আমি এসবের মধ্যে নাই, তাহলে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করছিস কেন? যা বলার ভাইয়াকে বা আব্বুকে বল। হৃদির বুকটা কেমন ফেটে যাচ্ছে, চোখে পানি ছলছল করছে। এখনই টপকে পড়বে এমন অবস্থা। সে ফুপিয়ে উঠে বলল, আমি কি তোমার বোন না? আমার জন্য এতটুকু করতে পারবে না? ঈশানী এক মুহূর্ত তাকিয়ে থাকে বোনের ভঙ্গুর মুখের দিকে। বুকের ভেতরটা কেমন হালকা ব্যথায় মোচড় দিয়ে ওঠে। 2 দিনেই তার বোনের নাজেহাল অবস্থা, চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না। সে দ্রুত নজর সরিয়ে চোখ মুছে গলা কাঁপিয়ে জবাব দিল, না, আমি কিচ্ছু পারবো না। হৃদির গাল বেয়ে টপ টপ করে গরম অশ্রু গড়িয়ে পড়ল। ঠোঁট চেপে কান্নার সংযত করার চেষ্টা করল। থেমে থেমে বলল, আমি আবারও বলছি বুবু, একটু সহযোগিতা করো প্লিজ। শুধু কোনোভাবে বিয়েটা বন্ধ করো, আর কিছুই করতে হবে না। ঈশানী চোখের পানি মুছে বোনের দিকে তাকায়, তার কণ্ঠে কঠোরতা। আমি বললেই এই বিয়ে বন্ধ হয়ে যাবে? কি বলে বিয়ে বন্ধ করব? তুই আহাত রাজাকে ভালোবাসিস সেটা বলে? আহাত রাজার তো এত ক্ষমতাবান, কই সে তো কিছু করছে না। এটার মানে সে তোকে ভালোবাসে না রীতি। তাহলে আমি কোন ভরসায় বিয়ে বন্ধ করব? আর ওই দিন যখন বিয়ে ঠিক হয়েছে তখন তোর মুখে ঠুলি পড়েছে, তখন বলতে পারিসনি? এখন আমাকে কেন এসব বলছিস? আমি কিচ্ছু করতে পারবো না, যা এখান থেকে। কথাগুলো যেন ছুরির মতো গিয়ে বিঁধল হৃদির মনে। তার ঠোঁট কাঁপছে, চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। হঠাৎ নিচু হয়ে ঈশানীর পায়ের কাছে বসে প্যাস প্যাস করে নাক টেনে বলল, মরে যাব আমি। ঈশানী ফোঁস করে হালকা হেসে বলল, এটা আমিও বলেছিলাম এক সময়, কিন্তু দেখ এখনো দিব্যি বেঁচে আছি, সংসার করছি মন দিয়ে। হৃদি ঠোঁট ফুলিয়ে ফিসফিস করে বলল, আমি সত্যি সত্যি মরে যাব বুবু। তাহলে মরে যা। এই 3টা শব্দ যেন ঘরের সব নিস্তব্ধতা ছেড়ে দিল। ঈশানীর নিজেরও বিশ্বাস হয় না কথাটা তার মুখ ফসকে বেরিয়েছে। সাথে সাথে মুখে হাত দিয়ে চেপে ধরে, চোখ বড় বড় করে তাকায় হৃদির দিকে। হৃদি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, চোখে বিস্ময় আর গভীর যন্ত্রণার ছোঁয়া, ভেতরটা হাজারো ভাঙ্গা অনুভূতি। ঈশানীর সামনে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে পড়ে হৃদি। শরীরটা কেমন ভার ছেড়ে দিয়েছে, আজ নিজেকে অসহায় মনে হচ্ছে, বড্ড অসহায়। ঈশানীর বুক কেঁপে ওঠে, অনুশোচনায় ভরে যায় পুরো মন। দ্রুত এগিয়ে গিয়ে বোনের হাত ধরতে চায়, কণ্ঠ কেঁপে যায়। হৃদি বোন দেখ, আমি এভাবে বলতে চাইনি, রাগের মাথায় কি বলেছি। হৃদি ঝাটকা মেরে হাত সরিয়ে দেয়, চোখের পানি মুছে নেয় হাতের পেছন দিয়ে। একটা ভারী নিঃশ্বাস ফেলে দরজার দিকে এগিয়ে যায়, পা টেনে টেনে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে আসে। পৃথিবীর যেন সব আলো পেছনে ফেলে চলে যাচ্ছে। রাত তখন অনেকটাই গভীর, ঘড়ির কাঁটা 1টারও বেশি পেরিয়ে গেছে। রাতের আকাশটাও আজ কেমন বিষণ্ণ, চারদিকে সব নিস্তেজ লাগছে। হৃদিতা বারান্দার গ্রিলে মাথা ঠেকিয়ে বসে আছে, তাকিয়ে আছে সেই অসীম আকাশে। ঠান্ডা মৃদু হাওয়ায় তার চুলগুলো উড়ে এসে গাল শুয়ে যাচ্ছে, কিন্তু তার ভেতরের দাহটাকে নেভাতে পারল না। সন্ধ্যার পর কয়েকবার আহাদ রাজাকে সে কল করেছে, সেও তার কল রিসিভ করলো না। তবে কি সত্যি আহাদ রাজা তাকে ভালোবাসে না? যদি তাই হয়, তাহলে তার ওই গাঢ় বাদামি ঘন পাপড়িযুক্ত চোখে সে কেন এক টুকরো প্রশান্তি খুঁজে পায়? সে স্বীকার না করলেও তার চোখের ভাষা তো অস্বীকার করা যায় না। তাহলে কেন সে চুপ করে আছে? কেন সবাইকে সব বলছে না? কেন আমার মতো করে বলছে না যে আমার হৃদিকেই লাগবে? ভাবতে ভাবতে তার চোখের শীতল অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। সে আর পারছে না ভাবতে, তার ভিতরটা জ্বলে যাচ্ছে। যন্ত্রণা হচ্ছে, তার ভীষণ যন্ত্রণা হচ্ছে। অবচেতনভাবে তার চোখ গেল নিচের দিকে। এক মুহূর্তের জন্য তার নিঃশ্বাস রোধ হয়ে আসে। সে কি ঠিক দেখছে? চোখ কষলে আবারও তাকালো। আবসা আলোয় সেই অবয়ব চিনতে তার ভুল হলো না। আহাদ রাজা এসেছে সত্যি। হৃদি নিস্তেজ মুখে হঠাৎ প্রাণ ফিরে এলো। তার শুকনো ঠোঁটে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে এক দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেল। নিচে আসতেই দেখে আহাদ গাড়ির সাথে হেলে দাঁড়িয়ে আছে।
হৃদিকে দেখে সোজা হয়ে দাঁড়ায়। হৃদি কেমন শুকিয়ে গেছে, মাত্র 2 দিনেই এই অবস্থা। আহাদ তার প্রেয়সীর সেই ভঙ্গুর মুখের দিকে আর তাকিয়ে থাকতে পারল না, নজর সরিয়ে নিল। হৃদি ছোট ছোট পা ফেলে কাছে আসতেই আহাদ দ্রুত ঘুরে গেল। হৃদি তার ভঙ্গুর কণ্ঠে পিছু ডাকল। যদি চলেই যাবেন তাহলে কেন এলেন? আহাদের বুকে সেই কণ্ঠস্বর তীরের মতো বিঁধল। একটা ঢোক গলধারণ করে গিয়েও পারল না, আটকে গেল গলায়। বহু কষ্টে একটা শব্দ বের করল, এমনই। হৃদি আরেকটু কাছে গিয়ে আহাদের পিঠের দিকে তাকিয়ে ভাঙ্গা ভাঙ্গা শব্দে বলল, আল্লাহর দুনিয়ায় এমনই বলতে কিছু হয় না, কেন এসেছেন বলুন না। আহাদ বুকে ব্যথা নিয়েও হেসে ফেলল, একটা করুণ ভাঙ্গা হাসি। তবে মুহূর্তেই হাসি মিলিয়ে গেল। ছোট্ট করে বলল, বললাম তো এমনই। হঠাৎ পেছন থেকে নাক টেনে টেনে কান্নার আওয়াজ আসলো। আহাদ আর দাঁড়িয়ে থাকতে পারল না, দ্রুত গাড়িতে উঠে মুহূর্তেই মিলিয়ে গেল রাতের আলো আধারিতে। একবারও ফিরে তাকালো না হৃদির দিকে। হৃদি তখনও সেখানে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ পেছন থেকে ভেসে এলো একটা বিস্ময়কর কণ্ঠস্বর, হৃদি। হৃদি ধীরে ধীরে ঘুরে তাকালো। তানভীর দাঁড়িয়ে আছে মাত্র কয়েক ফুট দূরে। হৃদি যখন তড়িঘড়ি করে বেরিয়ে আসে বাসা থেকে, তখন ড্রয়িং রুমে বসে বসে ফোন স্ক্রল করছিল তানভীর। হৃদিকে এভাবে এত রাতে বাসা থেকে ছুটে বের হতে দেখে পিছু নেয়, আর এসে এমন কিছু দেখবে আশা করেনি। হৃদির দিকে একটু এগিয়ে যায় তানভীর। হৃদি তখনও একইভাবে দাঁড়িয়ে আছে, সব কিছু ঝিম দিয়ে আছে, চোখের সামনে সব ঝাপসা। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। বুকে চাপড়া মেরে জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করল। তানভীর কাছে এসে ধমকে উঠল, এসব কি হৃদি? তুই এত রাতে বাইরে এসে? কথা শেষ হওয়ার আগেই ধপ করে রাস্তায় পড়ে যায় হৃদি। কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। মুখ দিয়ে সাদা সাদা ফেনার মতো কিছু একটা বের হয়ে আসছে। চোখ বড় বড় হয়ে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তানভীর এক মুহূর্তের জন্য থমকে যায়। হৃদির এই ভয়ঙ্কর পরিণতি দেখে তার সমস্ত শরীর কেঁপে উঠল। রাত যত গভীর হচ্ছে, নিস্তব্ধতা ততই ভারী হয়ে নেমে আসছে শহরের বুকে। রাস্তায় ল্যাম্পপোস্টের হলুদ আভা কেবল ধোঁয়াটে আলো ছড়িয়ে দিচ্ছে। চারদিকে নীরব, কিন্তু সেই নীরবতা হঠাৎই চিরে ফেলল তানভীরের চিৎকার, হৃদি। হৃদি, কি হয়েছে তোর? চোখ লাল, চোখ খোল হৃদি, হৃদি। তানভীরের হাঁক ডাক চেঁচামেচিতে বাসা থেকে সবাই দৌড়ে বেরিয়ে আসে। আর এসেই এই ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ে। সবাই একসাথে জমে গেল জায়গায়। হৃদি রাস্তা পড়ে ছটফট করছে, চোখ উল্টে যাচ্ছে, মুখ থেকে গঙ্গানির মতো আওয়াজ বেরোচ্ছে, আর ফেনার মতো থুথু বেরিয়ে আসছে। এক একটা নিঃশ্বাস যেন মৃত্যুর সাথে লড়াই করছে। ইব্রাহিম দৌড়ে এসে বোনের পাশে বসল। তার মুখে হাত রাখতেই শরীরটা ঝাটকা মারল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হৃদি, হৃদি, আমার দিকে তাকা। কিছু হয়নি তোর, শান্ত হ, শান্ত হ হৃদি। ঈশানীর পা থেমে যায়। বুকের ভেতর আশ্রে পড়ল অজানা আতঙ্ক। ধীরে ধীরে গিয়ে বসে হৃদির মাথার কাছে। হৃদির নিঃশ্বাস তখন ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। চোখের কোণে ঘন অশ্রু জমে আছে, মুখ কাঁপছে অদ্ভুতভাবে। ঈশানী হাত বাড়িয়ে বোনের মাথায় হাত রাখল। এই তো ঘণ্টাখানেক আগেও তো সে বোনের মৃত্যু চেয়েছে, যদিও ইচ্ছাকৃতভাবে বলেনি। অথচ এখন তার বোন তার সামনে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। ঈশানীর সামনে ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে গেল তার বোনের দেহটা। ঈশানী ঢোক গিলতে পারছে না, মনে হচ্ছে কেউ তার গলা টিপে ধরেছে। এমন দৃশ্য এই নিয়ে তৃতীয়বার তার চোখের সামনে ঘটছে। সে সব কিছু জেনে বুঝে কি করে পারল বোনকে এমন কঠিন কথা বলতে। নিজের ওপর খুব রাগ হলো, নিয়ন্ত্রণ হারিয়ে হুহু করে কেঁদে উঠল। ইতোমধ্যে সাইরেনের আওয়াজে ভেসে এলো। লাল আলো ঝলমল করে উঠল রাস্তায়। অ্যাম্বুলেন্স চলে এসেছে। ইব্রাহিম দৃঢ় হাতে নিজের বোনকে তুলে নেয়। চারদিকে হাহাকর। ফরিদা বেগম উতলা হয়ে গেলেন, অঝরে কাঁদতে লাগলেন মেয়ের এই করুণ অবস্থা দেখে। সুমন আর হৃদির মামা মিলে সবাইকে সামলানোর চেষ্টা করছে। হৃদির মামা নিজের ছেলের দিকে তাকিয়ে ধমকে উঠলেন, তানভীর, কি করেছিস ওর সাথে? ও কি দেখে ভয় পেয়েছে? তানভীরের চোখ ঝাপসা হয়ে এলো। তার চোখে এমন করুণ দৃশ্য নিতে পারল না। কয়েক ফোঁটা অশ্রুও গড়িয়ে পড়ল। হৃদির অবাধি দেয়া শান্তশিষ্ট লেজ বিশিষ্ট তানভীরের
একটা ঢোক গলধারণ করে গলা কাঁপিয়ে বলল, আমি কিছু করিনি। আমি বুঝতে পারিনি এমন হবে, এমন কিছু ঘটবে। তুই কিছু না করলে ওরই দশা কি করে হলো? আমি সত্যি কিছু করিনি। আমরা তো একটু হাঁটতে বেরিয়েছিলাম শুধু, কিন্তু হঠাৎ করে ও পড়ে গিয়ে এমন। তানভীর সত্যিটা লুকিয়ে গেল। হৃদির যে আহাদ রাজার সঙ্গে দেখা করতে এসে এই ভয়ঙ্কর পরিণতি হলো, তানভীর চেয়েও বলতে পারল না। নুরুল আমিন রাগে থরথর করে কাঁপতে লাগলেন। নিজের ছেলের দিকে তাকিয়ে আবারও ধমকে উঠলেন, এত রাতে হাঁটতে বেরোনোর কি দরকার ছিল? এখন দেখ মেয়েটার কি দশা হয়েছে, দেখ। ওর মন খারাপ ছিল, তাই ভাবলাম। এমন সময় ইব্রাহিম ডাক দিলেন অ্যাম্বুলেন্সের ভেতর থেকে। তানভীর দৌড়ে গেল সেদিকেই। সাইরেনের শব্দ আবারও বেজে উঠল। অ্যাম্বুলেন্সটা লাল আলো ছড়িয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল রাতের অন্ধকারে। হাসপাতালে 102 নম্বর কেবিনের সামনে অস্থির সময় পার করছে হৃদির পুরো পরিবার। ভিতরে হৃদির মুখে অক্সিজেন, হাতে স্যালাইন। তার বুকে ধীরে ধীরে উঠছে নামছে, যেন মৃত্যুর সাথে নিঃশব্দ যুদ্ধ চলছে। এমন সময় কেবিনের দরজা ঠেলে হাতের গ্লোভস খুলতে খুলতে বেরিয়ে আসে আদনান। আদনান গ্লোভস খুলে পাশের ট্রেতে রাখল। একটা গভীর নিঃশ্বাস নিয়ে দেয়ালের সাথে হেলান দিল। তার গলার শিরাগুলো টানটান হয়ে উঠেছে, মুখে ঘাম জমেছে। কিছুক্ষণ চুপ থেকে একটা ভারী নিঃশ্বাস ফেলল। অবশেষে তারেক রায়হান আর ইব্রাহিমের দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলল, এর আগেও কেমন হয়েছিল? তারেক রায়হান মাথা নেড়ে দীর্ঘ স্বরে বললেন, হ্যাঁ, দুবার হয়েছে। প্রথমবার হয়েছে যখন ওর 9 বছর বয়স, তখন। এরপর অনেক দিন কিছু হয়নি, শুধু মাঝে মাঝে অচেতন হয়ে যেত 5-10 মিনিট, কখনো আধা ঘন্টা, এরপর ঠিক হয়ে যেত। শেষ 3 বছর আগে এমন হয়, আর আজকে নিয়ে তৃতীয়বার। আদনানের ঠোঁট কামড়ে ধরল। তার চোখে যেন অপরাধ বোধের ছায়া ঘন হয়ে উঠেছে। সে মাথা নিচু করে একবার নিজের ভেতর খুইয়ে গেল। সে ভালো করেই জানে এটাকে অ্যাপিলেপসি বলে। এমন তখনই হয় যখন কোনো কারণে ভয় পায় কিংবা মস্তিষ্কে অনেক চাপ বেশি সৃষ্টি হয়, অথবা অক্সিজেনের ঘাটতি বা মানসিক ধাক্কা বা ট্রমা থেকেও এমন হতে পারে। আবার রক্তে শর্করার অস্বাভাবিকতার কারণও হতে পারে এটা। সে চোখ তুলে ভ্রু গুছিয়ে ইব্রাহিমের দিকে তাকিয়ে প্রশ্ন করল, প্রথম যখন হয়েছে তখন কি অস্বাভাবিক কিছু ঘটেছিল? হ্যাঁ, ওর চোখের সামনে একটা মারামারি হয়েছিল, একজনকে রক্তাক্ত অবস্থায় দেখেছিল, আর তারপরেই হঠাৎ এমন খিচিনি ওঠে। তখন খুব ভয় পেয়েছিলাম। ডাক্তার দেখাননি তখন? দেখিয়েছি, ডাক্তার বলল ভয় পাওয়ার কিছু নেই, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, শুধু সাবধানে থাকতে হবে। আদনান চোখ বন্ধ করল। একটা তীব্র নিঃশ্বাস বুকের গভীর থেকে বেরিয়ে এলো। তার মনে হলো ঘাড়ের পেছনে কেউ পাথর বেঁধে দিয়েছে। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। সব কিছু জেনে শুনে এমন সিদ্ধান্ত নেয়া তার মোটেও উচিত হয়নি। সে ধীর কণ্ঠে ধীর করল, আমি কিছু ওষুধ দিয়ে দিয়েছি, চিন্তার কারণ নেই। হৃদি এখন অনেকটাই সুস্থ, সকাল পর্যন্ত সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু আদনান সেই স্বস্তির অংশ হতে পারল না। তার চোখে যেন এক অব্যক্ত জ্বালা, ভেতরটা জ্বলছে দাউ দাউ করে। আজকে শুধুমাত্র তার জন্য হৃদির এই অবস্থা। আহাদের সাথে বাজি আর নিজের ভালোবাসা হাসিল করার লোভে এত বড় সিদ্ধান্ত নিয়েছে। তাদের দুই ভাইয়ের লড়াই মেয়েটার ওপর কেমন প্রভাব পড়তে পারে সেটা একবারও চিন্তা করেনি। এতটা নির্দয় সে কবে হলো? ভাবতে ভাবতে হাসপাতাল থেকে দ্রুত বেরিয়ে আসে আদনান। তখন রাতের শেষ প্রহর চলছে। পার্ক করা গাড়ির সাথে হেলে বিষণ্ণ আকাশের দিকে তাকিয়ে আছে। চোখজোড়া ভিজে উঠেছে অজান্তেই। বুকে একটা তীব্র ব্যথা অনুভব করল। সে তো এমনিতেও হৃদিকে বিয়ে করতো না, শুধু আহাতকে জব্দ করে আহিয়াকে চেয়ে নিত। কিন্তু এখন সব কিছু ওলট পালট হয়ে গেল। তার করা একটা ভুল সিদ্ধান্তের জন্য কতগুলো জীবন কষ্ট পাচ্ছে। এখন হৃদি সুস্থ হলে সে কী করে হৃদির সামনে গিয়ে দাঁড়াবে? কি করে ক্ষমা চাইবে? সবথেকে বড় কথা, হৃদির বাবাকে এখন কি জবাব দিবে? কি বলবে যে আমি আপনার মেয়েকে বিয়ে করব না? আদনান প্রচণ্ড মাথা ব্যথা যন্ত্রণায় কপাল চেপে ধরল। শার্টের কলার টেনে একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করল, তবে পারল না। একটা নিঃশ্বাস বুকে এসে আটকে গেল তার। সে এখন কি করবে? একদিকে নিজের এত বছরের ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা, অন্যদিকে অপরাধবোধ।
সব মিলিয়ে যেন ধ্বংসাত্মের কাঠগাড়ায় দাঁড়িয়ে আছে সে। আর সহ্য করতে না পেরে পকেট থেকে একটা সিগারেট বের করে কাঁপা কাঁপা হাতে জ্বালিয়ে নিল। প্রথম ধোয়ার কুণ্ডলি ছাড়তেই মনে হলো ভিতরের যন্ত্রণা যেন আরও গভীর হয়ে উঠেছে। মাথা উঁচু করে তাকিয়ে রইল আকাশের দিকে। সেখানে অসীম অন্ধকার, একটাও তারা নেই, শুধু ফ্যাকাশে চাঁদ ধূসর আলো ছড়িয়ে রেখেছে বিষণ্ণ জগতের বুকে। সূর্যের তপ্ত রোদ পড়েছে শহরের বুকে। আজ সকাল থেকে গোটা দেশ জুড়ে রমরমা শোরগোল পড়ে আছে। বহু বিতর্ক, বহু ঝড়ঝাপটা পেরিয়ে অবশেষে এসেছে সেই কাঙ্ক্ষিত দিন। প্রতিটি বিভাগে, প্রতিটি কেন্দ্রে চলছে ভোট গ্রহণের ব্যস্ততা। রাস্তায় রাস্তায় পুলিশের পাহারা, মোড়ে মোড়ে ব্যারিকেড, বাতাসে ধুলা আর অজানা উত্তেজনার গন্ধ। দিনভর ভোট শেষে এখন চলছে গণনা। প্রতিটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করবেন স্থানীয় রিটার্নিং অফিসার। শহর নিঃশব্দ, কিন্তু সেই নীরবতার ভেতর লুকিয়ে আছে এক বিস্ফোরক প্রতীক্ষা। হৃদিতা অধীর আগ্রহ নিয়ে বসে আছে নিজের রুমে। জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে রেখেছে। এক হাতে গালে ভর, অন্য হাতটা ঢিলেঢালা ভঙ্গিতে নিচে ঝুলে আছে। চোখের দৃষ্টি স্থির, অথচ শূন্য। গোটা জগৎটা তার কাছে বিষাদময় লাগছে। আশেপাশের কাউকেই সহ্য হচ্ছে না তার। তবুও তার বুক কাঁপছে এক অনির্বাচনীয় আশায়। কখন আহাদ রাজার বিজয়ী হওয়ার ঘোষণা হবে? রাইসা কয়েকবার এসে ডেকে গেছে, কিন্তু হৃদির যেন চোখের পলকও পড়ল না। চেতনা ফেরার পর থেকে ঈশানের সাথে একটা কথাও বলল না। সবার কথার জবাব হুঁ বা হাঁতে দিলেও ঈশানীর কোনো কথার জবাব দিল না। ঈশানীর প্রতিবার ব্যর্থ হয়েছে। শেষবার তো ঈশানী কথা বলতে এলে সরাসরি তার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে। এখন আবার দরজায় কড়া পড়তে হৃদি বিরক্ত হয় খানিকটা। চোখ কুঁচকে তাকালো দরজার দিকে। মনে মনে ভাবল নিশ্চয়ই ঈশানী আবার এসেছে, তাই থ মেরে বসে রইল। কিন্তু আবারও জোরে করাঘাত পড়তেই হৃদি রেগে গিয়ে দরজা খুলতে খুলতে বাজ মেশানো গলায় খেকিয়ে উঠল। কি সমস্যা? আমি তো বলেছি ভালো লাগছে না। কথা সম্পূর্ণ করার আগেই থেমে গেল। দরজায় দাঁড়িয়ে আছে ইব্রাহিম। তাকে দেখে হৃদির মুখের অভিব্যক্তি বদলে গেল তৎক্ষণাৎ। ধীরে গিয়ে বিছানার কোণায় বসল। দুই হাত জড়ো করে রাখল কোলের মধ্যে। ইব্রাহিম এক মুহূর্ত তাকিয়ে থেকে এসে বোনের পাশে বসল। এভাবে নীরবে কেটে গেল কয়েক সেকেন্ড। এবার ইব্রাহিম বোনের দিকে তাকিয়ে স্নেহ মাখা কণ্ঠে বলল, আজকে উপলব্ধি করতে পারলাম আমার ছোট্ট বোনটা সত্যিই বড় হয়ে গেছে। হৃদি কোনো কথা বলল না। চোখের দৃষ্টি তখনও নিচের দিকে, কিন্তু চোখের কোণে অজানা এক ঝিলিক। শুধু চুপচাপ শুনতে লাগলো। তার কণ্ঠটা ধীরে ধীরে ভারী হয়ে এলো। একটু নীরব থেকে জিজ্ঞেস করলো, আমি জানি না তোর কি হয়েছে, কেন তোকে আবারও সেই যন্ত্রণা সহ্য করতে হয়েছে। আমি শুধু এইটুকু বলতে চাই, তোর কিছু বলার থাকলে, চাওয়ার থাকলে নির্দ্বিধায় বল। আমি ভাইয়া সবটুকু দিয়ে চেষ্টা করব তোর ইচ্ছা পূরণ করার, ঠিক আগের মতো। হৃদির শরীর হালকা কম্পিত হলো। এক চিলতে দ্বিধা নিয়ে ওষ্ঠজোড়া চেপে রাখল, যেন ভেতরের কান্নাটা আটকে রাখতে চায়। মনে মনে বিড়বিড় করল, আল্লাহর দুনিয়ায় এমনি বলতে কিছুই হয় না। কেন এসেছেন বলুন না, কি সমস্যা? আমি তো বলেছি ভালো লাগ। ইব্রাহিম বুঝতে পারল বোনের ভেতরের টানাপোড়ন। সে ধীরে হৃদির কাঁধে হাত রাখল, মৃদু কণ্ঠে জানতে চাইল, কি হলো, শরীর খারাপ লাগছে? হৃদি হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে মাথা নাড়ল। আমি কি আবদার করব? আবদার করে কাকে চাইবো? যাকে চাইবো সেই তো আমাকে ফেলে চলে গেছে, সে তো চায় না আমায়। ঠিক আছে, তুই রেস্ট কর, কিছু লাগলে বলিস। চোখের ইশারা করতেই ইব্রাহিম রুম থেকে বেরিয়ে যায়। হৃদি বুকের ভেতর আবারও সেই অস্বস্তিকর ব্যথা জেগে উঠল। হৃদি বিছানা থেকে নেমে মেঝেতে বসে পড়ল, চিবুক ঠেকায় বেডের কর্নারের সাথে। সামনে থাকা ফোনটা হাতে নিয়ে আহাদের একটা ছবি বের করে স্থির নয়নে তাকিয়ে রইল। এই মানুষটার জন্য এত এত ভালোবাসা তার বুকে কখন কবে বাসা বাঁধল? এই প্রশ্নের উত্তর সে নিজেও দিতে পারল না। ধীরে ধীরে আঙ্গুল বাড়িয়ে দিল স্ক্রিনের দিকে। আহাদের মুখের ওপর আঙ্গুল রেখে স্পর্শ করলো হালকা করে। স্ক্রিনের ঠান্ডা আলোয় আঙ্গুলের ডগা কেঁপে উঠল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিড়বিড় করল, আপনি যদি আমার না হন তাহলে সুখের অসুখ হোক আপনার নিত্যদিন। জ্বলতে জ্বলতে বুঝুন ভালোবাসা কাকে বলে।
না পাওয়ার আগুনে পুরুক আপনার নিঃশ্বাস, যেভাবে আমি পড়ছি আপনার নিস্পৃহ নির্বাস। এই কথাগুলো বলতে গিয়ে ঠোঁট কাঁপল হৃদির, চোখ থেকে শীতল অশ্রু গড়িয়ে পড়ল। জানালার পর্দা ফাঁকা দিয়ে বিকালের এক ফালি কমলা রোদ এসে পড়ল তার মুখে। হাত বাড়িয়ে সেই আলোটুকুকে ছুঁয়ে দিতে চাইল, কিন্তু স্পর্শ করতে পারল না। হঠাৎ ফোনের টুং শব্দে বিচলিত হয়ে চোখ রাখি স্ক্রিনে। আনিকার মেসেজ। তোর আহাত রাজা জিতে গেছে রীতি। এক নিমিষে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তার। মুহূর্তেই আবার অবচেতনভাবে তার শুকনো ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল। বিড়বিড় করে বলল, আমার আহাত রাজা। রাত 11টা পেরিয়ে গেছে। নির্বাচন কমিশনের সামনে তখন উৎসবের আমেজ। কিছু সময় পূর্বে দেশের সার্বিক ফলাফল ঘোষণা করা হয় প্রধান কার্যালয়ে। সে খবর শুনে আহাদ রাজা তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে করে নিজের দলীয় কার্যালয় থেকে বেরিয়ে আসে। তার সাদা পাঞ্জাবিটা ঘামে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে, চোখে নিদ্রাহীন ক্লান্তি, কিন্তু মুখে একটা বিজয়ের হাসি। তাদের দেখেই গেটের বাইরে দাঁড়িয়ে থাকা শত শত মানুষ এক মুহূর্তে ফেটে পড়ল উল্লাসে। ঢোল বাজিয়ে বাজিয়ে স্লোগান দিচ্ছে। আহাদের ছোকরা ছেলে পেলেরা কয়েকজন মিলে তাকে ওপরে তুলে নেয়। এরপর রাস্তায় নেমে পড়ে বিজয়ের মিছিল নিয়ে। আকাশে আতশবাজির ঝলকানি আর হৈহুল্লোর পুরো শহর কেঁপে উঠল। কত শত যুদ্ধ অতিক্রম করে তাদের দলটা আজ বিজয় ছিনিয়ে নিয়েছে। আহাদ সেই ভিড়ের মাঝেও থেমে যায় এক মুহূর্তের জন্য। চোখ তুলে তাকায় আকাশের দিকে। মনে পড়ে যায় তার দাদুর বলা সেই কথাগুলো। ক্ষমতা আসে যায়, কিন্তু মানুষের বিশ্বাস ফিরে পেতে বছর লাগে। তাই ক্ষমতা হারালেও যেন মানুষের বিশ্বাস কখনো না হারায়। রাজনীতি করতে গেলে জনগণের বিশ্বাস জুগিয়ে নিতে হয় দাদু ভাই। আহাদ মৃদু স্বরে আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, আমি তোমার কথাটা রাখতে পেরেছি দাদু। তোমার আহাদ রাজার দল জয়ী হয়েছে। সে শুধু ক্ষমতাই না, মানুষের বিশ্বাসে জয় করে নিয়েছে। কিন্তু সেই বাক্য শেষ হওয়ার আগেই বুকের ভেতর এক অদ্ভুত হাহাকার জেগে ওঠে। চারপাশে বিজয়ের উল্লাস, কিন্তু তার মনের ভেতর যেন নিঃশব্দ এক অন্ধকার ছড়িয়ে পড়ে। সে রাজনীতিতে জিততে পারলেও তার প্রেয়সীকে এখনও জিতে নিতে পারেনি। তার এই চরম সতীটা তাকে ভেতর থেকে তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছে। রীতির সেই নির্লিপ্ত দৃষ্টি, অভিমান মেশানো নীরবতা, কমল মুখ মনে পড়তেই তার বুকটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। দলীয় কার্যালয়ের উল্লাস পেছনে ফেলে রেখে ছুটে বেরিয়ে গেল সেই ভিড় থেকে। সময় তখন আনুমানিক 1:30 কি 1:40 হবে। তার গাড়ি এসে থামে হৃদির বাসার সামনে। ঢাকার শহরে তখনও শোরগোল চলছে, তবে হৃদির বাসার গলিটা সব সময় মতোই নীরব। আহাদ গাড়ি থেকে নেমে সারাদিনের ক্লান্ত দেহটা এলিয়ে দেয় গাড়ির বনেটে। চোখ জোড়া বিদ্ধ হলো 6 তলার হৃদির বারান্দার দিকে। একটা অস্বস্তিকর নিঃশ্বাস ফেলে হাত দুটো বুকের কাছে ভাঁজ করে রাখে। ঠোঁটের কোণে মৃদু কাঁপন। সে একরাশ আশা নিয়ে অপেক্ষা করতে থাকে, এই বুঝি তার প্রেয়সী এসে তাকে অভিনন্দন জানাবে। কিন্তু না, অনেকক্ষণ অপেক্ষা করার পরেও হৃদি আসলো না। আহাদের মুখে এবার বিরক্তির ছায়া নামে ধীরে ধীরে। সে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করে। অবশেষে ধৈর্য হারিয়ে পকেট থেকে একটা সিগারেট বের করে আগুন জ্বালায়। ধোয়ার কুণ্ডলিতে হারিয়ে যায় তার মুখ। প্রতিটা টান যেন বুকের গভীর ক্ষতটাকে আরও উস্কে দিচ্ছে। শেষ টানটা টেনে সিগারেটটা ছুঁড়ে ফেলে দেয় রাস্তায়। অতঃপর নিজেকে সামলাতে না পেরে গাড়িতে উঠে বসে। আবারও একবার তাকায় 6 তলার দিকে। একটা ভারী নিঃশ্বাস ফেলে গাড়ি ঘুরিয়ে সেখান থেকে মুহূর্তেই উধাও হয়ে যায়। ভোরের আলো তখন পুরোপুরি ছড়িয়ে পড়েছে। মীর হাউজের হলঘরে তখন নরম সোনালি আলো ঢুকছে জানালার পর্দার ফাঁক দিয়ে। হালিমা বেগম সকালে উঠে তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে আসতেই তার পা থমকে যায়। হলঘরের দৃশ্য দেখে তার চোখ কপালে উঠে গেল। হলঘরের অবস্থা একেবারে যুদ্ধক্ষেত্রের মতো। সোফার কুশন ছড়িয়ে ছিটিয়ে আছে, সেন্টার টেবিলে বই আজ আর কাগজপত্র ছড়ানো। আর সব থেকে বিস্ময়কর হলো সোফার ওপর বুঁদ হয়ে পড়ে আছে আহাদ। তার চুল এলোমেলো, মুখে ক্লান্তির ছাপ, এক হাত নিচে ঝুলে মেঝেতে এসে ঠেকেছে। হাতের কাছে একটা অ্যালকোহলের শেষ হওয়া বোতল। হালিমা বেগমের বুকটা কেঁপে উঠল। আহাদের এই অবস্থা তার জন্য নতুন নয়, তবে আজকে একটু বেশি ছন্নছড়া লাগছে। হালিমা বেগম দ্রুত দৌড়ে আসে, এক হাত রেখে কাঁধ ঝাঁকিয়ে ডাকলেন,
আহাত, আহাত বাবা ওঠ। কোনো সাড়া নেই। হালিমা বেগম এবার কিছুটা জোরে কাঁধ ঝাঁকালেন। আহাদ এবার একটু নড়ে চড়ে উঠল। চোখ আধ খোলা, মাথা ভারী, হালকা হাত উঁচু করে, ঘুম আর নেশায় ভরা কণ্ঠ। একটা অস্পষ্ট শব্দ করে আবার ভারী নিঃশ্বাস ফেলল সে। হালিমা এবার একটু কড়া গলায় বললেন, এ কি হাল করেছিস নিজের? আপা দেখলে রেগে যাবে তো, ওঠ না, অনেক বেলা হয়েছে। কিন্তু তার নড়চড় নেই। এমন সময় আশফাক মিরও পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বেরিয়ে আসে। আহাদকে এমন অবস্থায় দেখে তার মুখের রং পাল্টে গেল। সামনে থাকা অ্যালকোহলের বোতলটা পা দিয়ে সরাতেই গড়গড় শব্দ করে গড়িয়ে দূরে সরে গেল। আহাদের দিকে ঝুঁকে বিদ্রুপ মাখা গলায় ডেকে উঠল, এই যে ভবিষ্যৎ মন্ত্রী মশাই, পরে পরে ঘুমাবেন নাকি দেশে আর দেশের জনগণ নিয়েও একটু চিন্তাভাবনা করবেন? তার কণ্ঠের প্রতিটি শব্দে ছিল তীব্র ব্যঙ্গ। আহাদ এবার মাথা কাত করে এক চোখ খুলে তাকালো চাচার দিকে। চোখে লালচে রেখা, মুখে বিরক্তকর ছোঁয়া। কিন্তু চাচার কথায় প্রতিবাদ করার ইচ্ছা বা শক্তি কোনোটাই নেই তার। আশফাক মীর তখন কানের কাছে এসে ফিসফিস করল, এমন একটা দিনেও তুই নেশা করে দেবদাস হয়ে বসে আছিস, রিদির বিয়ে হয়ে গেলে কি ঘুম ভাঙবে তোর? আহাদ এবার তরাক করে উঠে বসল। মাথাটা এখনও ভারী, চোখে মুখে তীব্র ক্লান্তির ছাপ। মাথা ঝাঁকিয়ে নিয়ে চারদিকে চোখ বুলিয়ে নিজের অবস্থান বোঝার চেষ্টা করল। তখন ওই মনে পড়ল গতকাল রাতের ঘটনা। হৃদির সাথে দেখা না হওয়ায় রাগ আর অদ্ভুত হাহাকারে নিয়ে সেখান থেকে সোজা চলে যায় হাতির ঝিলে। গাড়ির বনেটের অপর শুয়েছিল, হাতে অ্যালকোহলের বোতল। চোখ তুলে তাকিয়েছিল নিরাবেগ আকাশের দিকে। শহরের আলো আধারির ভেতর নিজের যন্ত্রণা গিলছিল নীরবে। তখনই পকেটের ফোনটা হালকা কেঁপে উঠল। আহাদের ভ্রু জোড়া বিরক্তির ভাঁজ পড়ল। সব কোলাহল থেকে সরে এসেও শান্তি নেই। রাগে ঠোঁট চেপে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো শাহিনের কণ্ঠস্বর, ভাই আপনি কোথায়? কতবার ফোন দিছি। আহাদের দাঁত কিরমির করে ওঠে। জাহান নামে চৌরাস্তায়, এখানে নেটওয়ার্ক নাই, ফোন রাখ। ভাই ভাই একটা নিউজ আছে। রাত 2টার সময় কুরকুরানি উঠছে তোর? তার গলায় ঝাঁজ, রাগে কাঁপছে গলা। শাহিন কয়েক সেকেন্ড চুপ থাকে। আহাদ এবার গর্জে উঠল, যা বলো দ্রুত বল, কুইক। আসলে মিস রিদিতা। আহাদ ঝট করে উঠে বসল, চোখে আতঙ্কের ছাপ, কণ্ঠে কেঁপে উঠল তার। কি হয়েছে রিদির? অফাস থেকে শাহিনের কোনো সাড়া নেই। আহাদ এবার ধমকে উঠল, শাহিন, আমি জিজ্ঞেস করছি রিদির কি হয়েছে? শাহিন এবার ধীরে জবাব দিল, অ্যাপিলেপসি অ্যাটাক হয়েছিল ভাই। আহাদের শরীর জমে গেল। শব্দগুলো যেন সরাসরি বুকের ভেতর এক ধাক্কা দিল। নিঃশ্বাস আটকে গেল। শাহিন আবারও বলল, কাল রাতে হাসপাতালে নিয়েছিল, এখন নাকি ঠিক আছে। সকালে বাসায় নিয়ে গেছে। আপনি কিন্তু চিন্তা করেন না ভাই, আমি খবর রাখতেছি। ভাই ভাই। ফোনের অফাস থেকে শাহিনের ডাক শোনা যাচ্ছিল, কিন্তু আহাদ ততক্ষণে কল কেটে দিয়েছে। তার বুকের ভেতর এক অদ্ভুত অদৃশ্য বিস্ফোরণ ঘটে গেল। চোখের সামনে ভাসছে হৃদির মলিন মুখ। হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে গাড়ির জানালায় আঘাত করল। চূর্ণ বিচূর্ণ হলে জানালার কাজ। হাতের পুরনো ক্ষত থেকে আবারও গরম রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু সে যন্ত্রণায় কোনো প্রতিক্রিয়া নেই তার মুখে। শুধু একটা নিঃশব্দ হাহাকার বুক চিরে বেরোচ্ছে, যেটা শব্দের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। বোতলটা হাতে নিয়ে আবার চুমুক দেয় একের পর এক, যেন প্রতিটা চুমুকের সঙ্গে নিজের অস্থিরতা গিলে ফেলছে। বাসায় ফিরেও নিজেকে থামাতে পারেনি। মাত্রা হারিয়ে সব কিছু এলোমেলো করে দিয়েছে। তার প্রভাবে এখনও তার মাথাটা ঝিমঝিম করছে। এমন সময় নিঃশব্দে সিঁড়ি বেয়ে নেমে আসে আদনান। আদনানকে দেখেই আহাদের রক্ত মাথাচাড়া দিয়ে উঠল। কোনো অগ্রিম বার্তা ছাড়াই ঝড়ের বেগে উঠে আদনানের কলার টেনে ধরে। কেউ কিছু বুঝে ওঠার আগেই একের পর এক ঘুষি বসিয়ে দেয়। তার মুখে তখন আগুন জ্বলছে, চোখে হিংস্র উন্মাদনা। তার এই বিস্ফোরণে বাড়ির সবাই দৌড়ে আসে। তার হঠাৎ এমন কাণ্ডে সবাই হতবিহ্বল হয়ে যায়। আহাদ আরেকটা ঘুষি মেরে সিংহের মতো গর্জে উঠে বলল, তোর সাহস হলো কি করে? হ্যাঁ, সাহস হলো কি করে আহাদ রাজার থেকে তার প্রেয়সীকে ছিনে নেয়ার? এই বলে আরও একটা ঘুষি বসিয়ে দেয়। আদনান তাল খেয়ে মেঝেতে পড়তে পড়তে নিজেকে সামলালো। প্রচণ্ড রাগে বুক ওঠানামা করছে তার। আবার আদনানের কলার টেনে ধরল।
দাঁতে দাঁত চেপে গর্জে উঠল। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আজকে আমার হৃদির এই অবস্থা। মেরে তোর চেহারার নকশা পাঠিয়ে দেবো আমি। আফরোজা শেখ এগিয়ে ছাড়ানোর চেষ্টা করেন, তবে ব্যর্থ হয়ে একরকম ধমকে উঠলেন। আহাদ, ছাড়ো ওকে। কি করছো? ছাড়ো বলছি। আহাদ জ্বলন্ত চোখে তাকায় মায়ের দিকে। কপালের শিরাগুলো নীলচে বর্ণ ধারণ করেছে, চোয়াল শক্ত, দাঁত কিরমির করছে, কিন্তু আদনানকে ছাড়ল না। এমন সময় বাহির থেকে দৌড়ে আসে আমজাদ মীর আর আশফাক মীর। আদনান এবার ঝাটকা মেরে নিজেকে ছাড়িয়ে নিয়ে শার্ট ঠিক করতে করতে বলল, আমি জানতাম না হৃদের এমন কিছু হতে পারে। জানলে আমি কখনোই রাজি হতাম না। তোর কি মনে হয়েছে আমি তোকে এই বিয়ে করতে দিতাম? আদনান ঠোঁট কামড়ে হাসল। আমি এমনিতেও বিয়ে করতাম না। হৃদিকে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার ছিল না। আমাকে এসব করতে বাধ্য করেছিলি। আহাদ আবার তেড়ে যায় তার দিকে, তবে মাঝখানে বাদ সেজে দাঁড়ায় আশফাক মীর। এতে আহাদ চাচার ওপর ফুঁসে উঠল। চাচু, সরিষার সামনে থেকে আমি ওকে মেরে চালের ড্রমে ঢুকায় রাখবো বলে দিলাম। চুপ থাক, আসছে চালের জমে ঢুকায় রাখতে। আশফাক মীর হালকা ধমকের সুরে বললেন কথাটা, কিন্তু এতে আহাদের কোনো হেলদোল নেই। সে সজোরে একটা লাথি মারল ডান পাশের সোফায়। সোফাটা হালকা কাত হয়ে পড়ল। হালিমা বেগম আর আহিয়া ভয় পেয়ে একটু পিছিয়ে গেল। আফরোজা শেখ এবার গর্জে উঠলেন, তুমি কি পাগল হয়ে গেছো? এইভাবে হিংস্র পশুর মতো আচরণ করছো কেন? আমজাদ মীর ঠোঁট বাঁকিয়ে হেসে উঠলেন, নিজের ছেলের না হওয়া বউকে ভাসুরের ছেলের হাতে দিতে চাও, আর ভাবছো তোমার ছেলে ভেজা বেড়াল হয়ে সেটা দেখবে? স্বামীর এই কথায় বিচলিত হলেন না, বরং একটুখানি সোজা হয়ে বসলেন। মুখে কঠোরতা এনে বললেন, তাহলে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক? বরং তার এই কথায় সবাই চমকে তাকায় তার দিকে। আমজাদ মীর ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন, মানে তুমি জানতে? হালকা হাসলো আফরোজা শেখ। এমনি এমনি তোর নাম করা লয়ারের অ্যাওয়ার্ড পাইনি। সন্দেহ আমার সেই দিনই হয়েছে, আজ নিশ্চিত হলাম। মায়ের কথা শুনে আহাদের রাগ চরম পর্যায়ে এবার পৌঁছে গেল। হাতের কাছে থাকা ফুলদানি তুলে ছুঁড়ে মারল আদনানের দিকে। আদনান নিচু হয়ে নিজেকে আত্মরক্ষা করলেও ফুলদানি ভেঙে চূর্ণ বিচূর্ণ হলো দেয়ালে। সবাই বুঝতে পারল মায়ের রাগ আদনানের ওপর ঝাড়ছে, কিন্তু আদনান কোনো প্রতিক্রিয়া দেখালো না, কারণ সে জানতো এমন কিছুই ঘটবে। তাছাড়া তার বলার ভাষা নেই। আহাদ তো ঠিকই বলেছে, সব তার জন্যই হয়েছে। আমজাদ মীর এবার দৃঢ় কণ্ঠে বললেন, এবার যখন নিশ্চিত হয়েছ তখন এই বিয়ের কুটি ঘুরিয়ে দাও আফরোজা, তা না হলে আবার আমার বিয়ের কুটি ঘুরে যাবে। মানে? ভ্রু কুচকে জানতে চাইল আফরোজা শেখ। আমজাদ মীর ছেলের দিকে তাকালেন, দুবার গলা খাকারি দিয়ে বললেন, কিছু না, তুমি হৃদির বাবাকে ফোন করে বলে দাও এই বিয়ে হবে না। বিয়ে হবে আর রাজি হবে। আহাদের কর্কশ কণ্ঠে বজ্রপাতের মতো চমকে যায়। আহাদ দুদিকে ঘাড়টা ঘুরিয়ে নিয়ে আরাম নেওয়ার চেষ্টা করে, অতঃপর ধীরে সোফায় গিয়ে বসল, পা তুলে, দুই হাত সরিয়ে। আশফাক মীর কাছে এসে জিজ্ঞেস করল, বিয়ে হবে মানে? তুই চাইছিসটা কি বলতো? আহাদ এক ঝলক সবার দিকে তাকালো, চোখে এক অদ্ভুত দীপ্তি, একটা রহস্যময় হাসি দিয়ে বলল, বলছে চাচু, কিন্তু আমার না হওয়া বইয়ের একমাত্র বাপটা আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। সে কিছুতেই আমার আর হৃদের বিয়ে মেনে নেবে না। আহিয়া বিস্মিত হয়ে ভাইয়ের পাশে বসল, উৎকণ্ঠা স্বরে জানতে চাইল, তুমি কি করে বুঝলে ভাইয়া? আহাদ একটা বাঁকা হাসি দিয়ে বলল, সেদিনও বুঝে গেছে, যখন শ্বশুরমশাই আমাকে তার মেয়ের কাছ থেকে দূরে থাকতে বলেছিলেন। তার চোখে আমার প্রতি এমন একরাশ বিরক্তি দেখেছে। আশফাক মীর এবার কাছে এসে বলল, তাহলে এবার কি করবি? বেশি কিছু না চাচু, জাস্ট ছোট্ট একটা ড্যামো দেখাবো শ্বশুরমশাইকে। বলেই একটা বাঁকা রহস্যময় হাসি দিল আহাদ। অতঃপর উঠে একরকম হাত পা ছুঁড়ে একরকম নাচতে নাচতে ওপরে চলে গেল। মুখে একটা গুনগুনি শোনা যাচ্ছে। পেছনে সবাই হতভম্ব মুখে তার চলে যাওয়ার ভঙ্গিমার দিকে তাকিয়ে রইল। আহাদ ওপরে যেতেই পুরো হলঘরে ক্ষণিকের জন্য নিস্তব্ধতা ভর করে। আফরোজা শেখ ভারী নিঃশ্বাস ফেলে বসলেন নিজের চেয়ারে। তার কপালে দুশ্চিন্তার ভাঁজ, চোখের কোণে রাগ আর অসহায়তার মিশ্র ছাপ। একরকম দোটানায় পড়লেন, এক হাতে কপাল চেপে ধরলেন, যেন নিজের ধৈর্যটাকে সামাল দেওয়ার চেষ্টা করছে। আমজাদ মীর ধীরে ধীরে এগিয়ে এসে তার পাশে বসলেন।
স্ত্রীর মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। অতঃপর মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি ভাবছো আফরোজা? তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন? আফরোজা শেখ স্বামীর কথায় মাথা তুলে তাকায় তার দিকে। চিকন ফ্রেমের চশমাটা 2 আঙ্গুল দিয়ে ঠেলে ঠিক করে নিয়ে বললেন, ভাবছি এখন হৃদিতার বাবাকে কি জবাব দেব। আমজাদ মীর হালকা হাসলেন, যেন কিছুই ঘটেনি এমন ভঙ্গিতে বললেন, এটা নিয়ে কোনো ভাবাভাবির কি আছে আফরোজা? যা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে। কথাটা শুনে আফরোজা শেখের ভ্রুজোড়া কুঁচকে গেল। ঠোঁটে ক্ষীণ রাগের রেখা ফুটে উঠল, কণ্ঠে গাম্ভীর্য আর অভিমান মেশানো স্বর। সব চিন্তা ভাবনা তো আমারই, তাই না? আমি হৃদিতার বাবাকে ডেকেছি, বিয়ের কথাবার্তা আমি বলেছি, এখন প্রতারণাও আমিই করছি। আর এই সব কিছু হয়েছে আপনার জন্য মন্ত্রীমশাই। আমজাদ মীর একটু হকচকিয়ে বললেন, যাক বাবা, আমি আবার কি করলাম? ছেলের যত দোষ সব আমার ঘাড়ে চাপাচ্ছ। আফরোজা শেখ এবার স্বর উঁচু করলেন, আপনি সব জানতেন। আপনি যদি আমাকে আগেই বলতেন তাহলে পানি এত দূর গড়াতো না। এখন আমি হৃদিতার বাবাকে মুখ দেখাবো কিভাবে? তারা কি ভাববে আমার সম্পর্কে? একজন আইনজীবী হয়েও আমি প্রতারণা করেছি তাদের সাথে। আমজাদ মীর নিরুপায় কণ্ঠে বললেন, তোমার ছেলে আমাকে হুমকি দিয়ে মুখ বন্ধ করে রেখেছিল আফরোজা, কি করে বলতাম? আর প্রতারণা কেন বলছো? বিয়ে তো হচ্ছে, কিন্তু যেভাবে হচ্ছে তা প্রতারণা ছাড়া কিছু না। এক ছেলেকে দেখিয়ে অন্য ছেলের সঙ্গে বিয়ে, ভাবতেই পারছি না আমি। কী যে হবে আল্লাহই জানে। আহিয়া তখন পাশে বসে কথা শুনছিল। মায়ের এ কথা শুনে হালকা হেসে বলল, কি আর হবে, 2 আত পাগল মিলে এখন পুরো পাগল হবে। হলঘরের এক কোণে বুকশেল্পে হেলান দিয়ে দাঁড়িয়েছিল আদনান। আহিয়ার কথায় তার ঠোঁটের কোণে হালকা এক তির্যক হাসি ফুটে উঠল। আশফাক মীর এতক্ষণ চুপচাপ বসেছিল, এবার আফরোজা শেখকে সান্ত্বনার আশ্বাস দিয়ে গম্ভীরভাবে বলল, তুমি এটা নিয়ে শুধু শুধু চিন্তা করো না তো ভাবি, যা হওয়ার হবে সেটা সময় হলে দেখা যাবে। আশফাক ঠিকই বলেছে, তুমি চিন্তা করো না, ভরসা রাখো আমার উপর। এই বলে তিনি স্ত্রীর হাতে আশ্বাসের হাত রাখলেন। আফরোজা শেখ আর কিছু বললেন না, চোখ বন্ধ করে পিছনে চেয়ারে একটু হেলে বসলেন, যেন ভেতরের অস্থিরতাকে সামলে নিচ্ছেন। আশফাক মীর এবার পাশে দাঁড়িয়ে থাকা হালিমা বেগমের দিকে এক ঝলক তাকিয়ে নিজের রুমে চলে গেলেন। 2 মিনিটও যায়নি, ঘর থেকে চিৎকার ভেসে এলো, হালিমা, হালিমা, একটু আসো তো। হালিমা বেগম তখন গ্লাসে পানি ঢালছিলেন। আহিয়ার হাতে গ্লাসটা দিয়ে তাড়াহুড়ো করে এক প্রকার দৌড়ে গেলেন। রুমে ঢুকতেই থমকে গেলেন তিনি। পুরো ঘর এলোমেলো করে কাপড় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। হালিমা বেগমের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এ কি হাল করেছো রুমের? আশফাক মীর আলমারির সামনে দাঁড়িয়ে বিরক্ত মুখে ঘুরে তাকালেন। আমার ক্রিম কালারের পাঞ্জাবি কই, পাচ্ছি না কেন? হালিমার নির্লিপ্ত ভঙ্গিতে মেঝেতে পড়ে থাকা কাপড় তুলতে তুলতে বললেন, বানিয়ে আপার ছেলেকে দিয়ে দিছি। সাথে সাথে আশফাক মীর চেঁচিয়ে উঠল, কি? আমি একদিনও পড়লাম না আর তুমি সেটা দিয়ে দিলা? পড়ো না বলেই তো দিয়ে দিচ্ছি, অযথা পড়ে আছে। অযথা? আমি এখন কি পড়ে যাব তোমার গুণধর ভাজিদার বিয়েতে? হ্যাঁ? হালিমা কপাল ভাঁজ করে বললেন, কেন, তোমার কাপড়ের অভাব? তাহলে আমার একটা শাড়ি পরে নাও। আশফাক মীর স্থির হয়ে দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে হালিমার দিকে। হালিমা কাপড় গোছাতে ব্যস্ত থাকার ভান করলেও বুঝতে পারছিলেন স্বামীর দৃষ্টি তার ওপর স্থির হয়ে আছে। শেষে বিরক্ত হয়ে হাতের কাপড়গুলো আলমারিতে রেখে ঘুরে তাকিয়ে প্রশ্ন করল, এভাবে তাকিয়ে আছো কেন? চোখ দিয়ে গিলে খাবা নাকি? এভাবে বলতে পারলে আমাকে? আমার পছন্দের পাঞ্জাবি ছিল সেটা। আচ্ছা, গত সপ্তাহে কে বলেছিল এই পাঞ্জাবিটা ভালো না, আর আজ বলছে পছন্দের ছিল? এত তাড়াতাড়ি মুড়ে যাও কি করে? 2 দিন পর তো বলবে আমাকেও ভালো লাগছে না। আশফাক মীর 2 পা এগিয়ে এসে নিচু গলায় বললেন, যদি তাই হতো তাহলে এতগুলো বছর আছো কি করে আমার সাথে? আমি তো তোমার ছেলে মেয়ের জন্য, তা না হলে তোমার মতো লোকের সাথে কে থাকতো? আশফাক মীর ভ্রু কুঁচকে স্ত্রীর দিকে প্রশ্ন ছুড়ে দিল, তুমি বলতে চাইছো আমি খারাপ? বলতে চাইছি না, বলছি। আশফাক মাথা নেড়ে এক নিঃশ্বাস ফেলে বললেন, শুনেছি ভালোবেসে বিয়ে করলে নাকি অনেক সুযোগ সুবিধা আছে, বিবিজান নাকি ভালো মন্দের খেয়াল রাখে, কিন্তু আমার বিবিজান বাড়ির কুকুরগুলোর খেয়াল রাখে, মাগার আমার খেয়াল রাখে না, আফসোস।
হালিমা বেগম থেমে গিয়ে তাকালেন, অতঃপর ঠোঁটের কোণে হালকা কটাক্ষের হাসি টেনে বললেন, বেশি আফসোস হচ্ছে? তাহলে কচু গাছের সাথে গলায় দড়ি দাও গিয়ে, যত সব, সরো তো। এই বলে হালিমা বেগম তার বুকে হাত রেখে ঠেলে সরিয়ে দিলেন আর রুম থেকে বেরিয়ে গেলেন। আশফাক মীর থেমে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন দরজার দিকে, অতঃপর ধীরে ধীরে বিছানায় বসে পড়লেন। মুখে অদ্ভুত হালকা হাসি ফুটে উঠল। রাগে বউটা যেমন ভয়ঙ্কর তেমনি সুন্দর হয়ে যায়। আহারে, আগের মতো শুধু আলিঙ্গনটা করতে পারলাম না। বেলা তখন অনেকটাই গড়িয়ে গেছে, সূর্যটা আকাশের মাঝ বরাবর। আজকে সূর্যের তাপটা একটু কম, কিন্তু উজ্জ্বলতা যেন আগের দিনের তুলনায় তীব্র। জানালা দিয়ে আসা সেই আলো ঘরের ধুলোবালির সাথে মিশে এক ধরনের হলদেটে আভাস তৈরি করেছে, কিন্তু সেই উষ্ণতার ভেতরও কোথাও একটা অস্বস্তি জমে আছে। হৃদিতা বিছানায় শক্ত হয়ে বসে আছে হাঁটু জড়িয়ে, তার চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে পিঠ জুড়ে। তার মুখে কোনো রং নেই, শুধু ক্লান্তির এক ধূসর ছায়া। ঠোঁটে অনড় সিদ্ধান্ত, সে কিছুতেই হলুদ মাখবে না। ফরিদা বেগম সেই সকাল থেকে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। আর ঈশানের সাথে তো কথাই বলছে না, তাই শেষমেশ বোঝানোর দায়িত্ব পড়ল আনিকার ওপর। ঈশানীর সাথে কথা বলা না বলে ঈশানী আনিকাকে খবর পাঠিয়েছে। তাছাড়া আনিকা যেহেতু হৃদির বন্ধু, তো তারা বিয়েতে থাকবেই। নীলাকেও বলা হয়েছে, তবে নীলা এলো না। আনিকা হৃদির সামনে বসে আছে, অনেকক্ষণ ধরে চেষ্টা করছে বোঝাতে। রীতি, সময় নেই আর, এবার তো একটু আন্টির কথাটা শোন। হৃদি চুপ করে বসেছিল এতক্ষণ, কিন্তু এবার মুখ তুলে তাকালো। চোখে যেন রক্ত উঠে এসেছে, ঠোঁট শক্ত হয়ে আছে, কণ্ঠটা কেঁপে উঠল। আনিকা, আমার সামনে থেকে যা বলছি, তোদের কাউকে আমার সহ্য হচ্ছে না। তোরা সবাই একই রকম স্বার্থপর কোথাকার। আনিকা হতভম্ব হয়ে বলল, আরে আমি কি করলাম? সবকিছু জেনে বুঝে এখনো বলছিস আমাকে আদনানের জন্য হলুদ লাগাতে? আনিকা কিছু একটা বলতে যাবে, এমন সময় আবার ফরিদা বেগম একটা বাটিতে করে হলুদ নিয়ে রুমে ঢুকলেন। আঙ্গুল দিয়ে একটু হলুদ তুলে হাত বাড়িয়ে দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, তো শাড়ি টাড়ি পরে রেডি হওয়া লাগবে না, শুধু কালে একটু ছোঁয়া দেই তাতেই হবে। হৃদি এবার বিরক্ত হয়ে চোখ মুখ গুটিয়ে নিল। সকাল থেকে এই একই কথা একটা না, বারবার শুনতে শুনতে কান পচে গেছে। মাথার ভেতর যেন কেউ হাতুড়ি মারছে। রাগে ঠোঁট চেপে চেঁচিয়ে উঠল, কতবার বলেছি আমি হলুদ লাগাবো না? আর হলুদ লাগানো কি ফরজ? নিশ্চয়ই না, তাহলে বারবার একই কথা কেন বলতেছো? তবু একটা রীতিনীতি তো আছে নাকি? তিনি আবারও হাত বাড়ালেন। হৃদি এবার রেগে ধরফর করে বিছানা থেকে নেমে গেল। ধপ ধপ পা ফেলে ড্রয়িং রুমের দিকে যেতে যেতে বলল, বললাম তো আমি এইসব লাগাবো না। আজব। তখনই চোখে পড়ল ড্রয়িং রুমে তার বাবা দাঁড়িয়ে আছে। হৃদিকে দেখে তিনি এগিয়ে এসে মেয়ের মাথায় হাত রাখলেন, শান্ত কণ্ঠে বললেন, ও যখন চাইছে না কেন জোর করছো ফরিদা? ইসলামে কোথাও বলা হয়নি যে হলুদ না মাখলে বিয়ে হয় না। ও না চাইলে থাকো। ফরিদা বেগম বাবা মেয়ের দিকে রাগি রাগি চোখে এক ঝলক তাকিয়ে নিঃশব্দে টেবিলের ওপর হলুদের বাটিটা রেখে রান্নাঘরের দিকে চলে গেল। হৃদি সেদিকে তাকিয়ে এক কদম বাড়াতেই হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। পাশে থাকা চেয়ার আঁকড়ে ধরে নিজের ভারসাম্য রক্ষা করে। এরপর চোখ বুলায় চারপাশে। ড্রয়িং রুমের সোফা টেবিল একপাশে সরিয়ে বিয়ের আসনের জন্য জায়গা করা হয়েছে। মাঝখানে সাদা ফুলের দেয়াল আর মেঝেতে রঙিন কুশন। একপাশে কনের আসন, অন্য পাশে বরের। চারপাশে লাল গোলাপ আর সাদা ফুল দিয়ে সাজানো হয়েছে। এটা দেখে হৃদির বুকের ভেতর অদ্ভুতভাবে কেঁপে উঠল। মনে হলো এই সাজসজ্জার মাঝেই সে বন্দি হয়ে গেছে। কেমন অস্থির লাগছে তার, ঠোঁট কেমন শুকিয়ে আসছে, চোখ জোড়া মুহূর্তেই পানি ছলছল করছে। কোনো রকম ধরফর করে দৌড়ে এসে রুমে ঢুকে পড়ল ওয়াশরুমে। দরজাটা কট করে বন্ধ হতেই আনিকা হতভম্ব হয়ে দরজার সামনে গিয়ে কড়া নাড়ল। রীতি, রীতি, কি হয়েছে? ঠিক আছিস? ভেতর থেকে নাক টানার আওয়াজ এলো। আনিকা বুঝতে পারলো হৃদি কাঁদছে, তাই আর ডাকলো না। ভাবলো কাঁদলেও হয়তো ওর বুকটা একটু হালকা লাগবে। সে আবার এসে বিছানায় বসে পড়ল। তার কি করা উচিত, কি বলে সান্ত্বনা দেওয়া উচিত জানে না। শুধু বসে বসে এক হাত দিয়ে অন্য হাতের তালু ঘষতে লাগলো আর অপেক্ষা করতে লাগলো। প্রায় অনেকক্ষণ পর হৃদি ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসে। চুলে তাওয়ালে পেঁচানো, মুখে হালকা পানির ছিটা, তাই একটু ফ্রেশ লাগলেও চোখ দুটো লাল হয়ে ফুলে আছে। হৃদি দরজার চৌকাঠে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে।
এমন সময় ঈশানী এসে কয়েকটা শাড়ি বিছানার ওপর ছড়িয়ে রাখল। রাইসাও তখন পিছু পিছু আসে, মুখে হালকা মেকআপ, চোখে কৌতূহল নিয়ে এসে বসলো বিছানায়। ঈশানী আনিকাকে উদ্দেশ্য করে বলল, এগুলো সবার বিয়ের শাড়ি, এখান থেকে যে কোনো একটা পছন্দ করে পরিয়ে সাজিয়ে দিও। ঠিক আছে আপু। আনিকা এক এক করে শাড়িগুলো দেখাতে লাগলো। তার চোখে পড়ল একটা লাল রঙের শাড়ির ওপর ঝলমলে রক্তলাল রেশমের ওপর গোল্ডেন সুতোর কাজ করা, যেন আগুনের ভেতর সূর্যের ঝিকিমিকি। আনিকা সেটা তুলে নিয়ে হৃদির গায়ে কেমন লাগছে ভাবছে। ঠিক তখন রাইসা একটা অফ হোয়াইট আর গোল্ডেনের ভেতর ছোট্ট ছোট্ট পাথর জোড়া শাড়িটা তুলে ধরল। আনিকা আপু, এটা পরাও না, এটা খুব সুন্দর, একদম রিদি আপুর মতো। আনিকা মাথা নেড়ে বলল, রাইসা, বিয়েতে সবাই লাল শাড়ি পরে, লাল শাড়িতে কোণে বেশি সুন্দর লাগে। রাইসা ঠোঁট উল্টে বলল, আজকাল কেউ লাল শাড়ি পরে না আপু, সব সেলিব্রিটিরা এখন অফ হোয়াইট, পেস্টেল, অ্যাস্থেটিক কালার পরে। এই লালটা পুরনো হয়ে গেছে। আনিকা আর যুক্তি খুঁজে পেল না। আসলেই আজকাল বিয়েতে সাদা, ক্রিম, হালকা গোলাপি এসব রঙই বেশি চলে। ঐতিহাসিক লালটা তেমন দেখা যায় না, তাই রাইসার দেয়া শাড়িটা তুলে নেয়। তখনই হঠাৎ হৃদি আনিকার বাছাই করা লাল ঝলমল শাড়িটা তুলে গলা কাঁপিয়ে বলল, এটা পরিয়ে দে। রাইসা আর আনিকা দুজনেই হতবাক হয়ে একে অপরের দিকে তাকালো। যে মেয়েটা হলুদ মাখবে না, বিয়ে করবে না বলে থমড়ে বসেছিল, সে এখন নিজেই লাল শাড়ি পরে বউ সাজতে চাইছে। আনিকার মনে সন্দেহ হলো। তাদের এভাবে তাকিয়ে থাকতে দেখে হৃদি এবার একটু ধমকের সুরে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? বললাম তো এটা পরিয়ে দে। আনিকা শাড়িটা হাতে নিয়ে উঠে পড়ে। এরপর রাইসা আর আনিকা দীর্ঘ সময় নিয়ে হৃদিকে সাজাতে শুরু করলো। চুলগুলো আলতো করে খুলে দিল, গলায় পাতলা সোনার হার, কপালে ছোট্ট টিকলি, ঠোঁটে হালকা রং। মুখটা অদ্ভুত শান্ত, কিন্তু সেই শান্তর নিচে এক অচেনা ঝড় বইছে। ঈশানী আর ফরিদা বেগম মাঝে মধ্যে উকি দিয়ে দেখে যাচ্ছেন। সাজানো শেষে হৃদি তাকে ধরে আয়নার সামনে এসে দাঁড় করালো আনিকা। হালকা আলোয় ভেসে উঠল লাল শাড়িতে এক কোণে। হৃদি নিজের প্রতিফলনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। বুকটা কাঁপছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আয়নার ভেতর যেন অন্য একজনকে দেখছে, একজন অপরিচিতা নারী যে লাল শাড়ি পরে আছে, অথচ ভেতরে ভেতরে মৃত। এমন সময় ঈশানী ডাকে রাইসা আর আনিকার রুম থেকে বেরিয়ে যায়। হৃদি তখন আরও এক পা এগিয়ে যায় আয়নার দিকে। বুকে অদ্ভুত কম্পনে ঢেউ উঠেছে, ওষ্ঠজোড়া কাঁপছে তিরতির করে, চোখ জোড়া মুহূর্তেই ভিজে উঠল। মনে পড়ল আহাদের সেই ভয়ঙ্কর কথাটা, আমার অনুমতি ছাড়া যদি আর কখনো লাল ছেড়ে পড়েছিস, তার তোর লাল ছেড়ে আমি সাদা কাফনের কাপড়ে পরিণত করব। হৃদির আয়নার নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে ডুকরে কেঁদে উঠল। কই দেখুন, আমি তো লাল শাড়ি পরেছি, আপনার অনুমতি ছাড়াই পরেছি। তাহলে আপনি কেন আসছেন না? কেন আসছেন না আমার এই লাল শাড়ি কাফনের কাপড়ে পরিণত করতে? আমার অস্বস্তি হচ্ছে, এই লাল রংটা আমার গায়ে আগুনের মতো জ্বলছে। বিশ্বাস করুন, স্বস্তি পাচ্ছি না আমি, সত্যি বলছি তো, বড্ড অস্বস্তি লাগছে আমার। এতটা অস্বস্তি হয়তো সাদা কাফনের কাপড় জড়ালেও হতো না, তখন অত্যন্ত শান্তিতে শুয়ে থাকতে পারতাম। হৃদির গলা বাষ্পে ঢেকে গেল, আর কিছু বলতে পারছে না। ধীরে ধীরে পিছিয়ে এসে বিছানার পাশে মেঝেতে বসে পড়ল। হাঁটু জড়িয়ে বুকে টেনে রাখল। শরীরটা কাঁপছে অনবরত, নাক টেনে টেনে বারবার হাতের পিঠে মুছে নিচ্ছে। ঠিক তখনই আবারও দরজাটা হালকা ঠেলে ভেতরে ঢুকলো আনিকা। হৃদিকে মেঝেতে বসে থাকতে দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। দৌড়ে এসে পাশে বসলো তার, দুই হাত দিয়ে চিবুক তুলে বলল, কি হাল করেছিস নিজের? কত কষ্ট করে সাজিয়ে দিলাম, একটু আগেই কত সুন্দর লাগছিল তোকে, এরই মাঝে এলোমেলো করে ফেলেছিস। কান্নার ভেতরে হালকা শব্দ করে পাগলের মতো হেসে ফেলল হৃদি। কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমার ভেতরটা যে এলোমেলো হয়ে আছে সেটা তো দেখলি না, শুধু সাজটাই দেখলি। আনিকা তখন হৃদির মাথার ওড়নাটা ঠিক করছিল। এই কথা শুনে তার হাত থেমে গেল। হৃদির দিকে তাকিয়ে তার ভীষণ কষ্ট হলো। সে বুঝতে পারছে হৃদির ভেতর কেমন টানাপোড়ন চলছে, কিন্তু কিছু করতে পারল না। নিজেকে অপরাধী মনে হলো। নিচু কণ্ঠে বলল, আমি জানি হৃদি, তুই কতটা কষ্ট পাচ্ছিস।
এটাও জানি তুই আহাত রাজাকে কতটা ভালোবাসিস, তবে এটা বুঝতে পারছি না তুই বিয়েতে রাজি হলি কেন? তোর আব্বুকে তো সবটা বলতে পারতি। কি বলতাম? আহাদ রাজাকে ভালোবাসি? এক সেকেন্ড চুপ থেকে বিদ্রুপ মাখা হাসি দিয়ে বলল, যাকে ভালোবাসি সেই তো আমায় ভালোবাসে না, তাহলে কার উপর ভরসা করতাম? আনিকা বুঝতে পারল হৃদি কি বোঝাতে চাইছে, কিন্তু হৃদি যতই বলুক আনিকা শতভাগ নিশ্চিত যে আহাদ রাজা হৃদিকে ভালোবাসে। তার চোখে হৃদিকে পাবার তীব্র আকাঙ্ক্ষা দেখেছে, কিন্তু এটা বুঝতে পারছে না আহাদ রাজা কেন চুপ করে আছেন। আনিকা ধীরে প্রশ্ন করল, তাহলে এখন কি করবি? বিয়ে করে নিবি আদনানকে? হৃদি হঠাৎ হেসে উঠল একটা অদ্ভুত ভাঙ্গা ব্যথা মেশানো হাসি। ভরসা করে বলতাম বল? মাথা খারাপ? আমি মরে যাব আনিকা, মরে যাব, তবু এই বিয়ে করব না আমি। আনিকার ঠোঁট কেঁপে উঠল, কিছু বলার ভাষা নেই। শুধু চুলের এক গোছা সরিয়ে দিয়ে হৃদির মাথার ওড়নাটা টেনে ঠিক করে ক্লিপ দিয়ে আটকে দিল। নিজের কান্না লুকাতে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে গেল। হৃদি তখনও মেঝেতে বসে আছে, হলুদ আলোয় ঝলমল করছে তার লাল শাড়ি, কিন্তু চোখে শুধুই শূন্যতা। এই নিস্তব্ধতার মাঝেই হঠাৎ করে নিচ থেকে ভেসে এলো ঢোল ঢাকের শব্দ, সাথে বাঁশির সুরেলা আওয়াজ ভেসে আসছে। ক্রমে সেটা এত জোরালো হয়ে উঠল যেন পুরো গলিটাই কেঁপে যাচ্ছে সেই তালে তালে। আনিকা হকচকিয়ে দৌড়ে যায় বারান্দার দিকে। তার পিছু পিছু রাইসা আর ঈশানীও ছুটে যায়। মাহি তো একরকম ঢোলের সাথে সাথে হাত পা সরিয়ে নাচতে শুরু করলো। হৃদি তখনও যেন কিছুই শুনছে না, স্থির হয়ে বসে আছে, যেন পৃথিবীর সব শব্দ থেকে সে নিজেকে আলাদা করে রেখেছে। এমন সময় আনিকা বারান্দা থেকে দৌড়ে এসে কৌতূহলী গলায় চেঁচিয়ে উঠল, রীতি, রীতি, তোর আহাত রাজা আসছে। হৃদির বুকের ভেতরটা কেমন করে উঠল, চিবুক তুলে তাকালো আনিকার দিকে। তার ঠোঁট হালকা কাঁপছে, চোখে একরকম অবিশ্বাস। আনিকা এবার চোখ বড় বড় করে বলল, শুনছিস না? তোর আহাত রাজা নিচে আসছে। আমি জানতাম আহাত রাজা তোর বিয়ে। কথা আর সম্পূর্ণ করতে পারল না আনিকা, তার আগেই হৃদি ধরফর করে উঠে দৌড়ে গেল বারান্দার দিকে। দৃষ্টি নিচে রাখতেই দেখে রাস্তার পাশে ফুলে সাজানো কালো গাড়িগুলো সারি সারি দাঁড়িয়ে আছে। সবচেয়ে সামনে নিজের গাড়ির বনেটের ওপর বসে আছে আহাদ রাজা। হালকা অফ হোয়াইট পাঞ্জাবি আর পাজামা, চোখে কালো চশমা, ধূসর চুলগুলো হালকা বাতাসে উড়ছে। ঠোঁটের কোণে অদ্ভুত একটা আত্মবিশ্বাসী হাসি। তার ঠিক পেছনে দাঁড়িয়ে শাহিন, নাদিম আর শাওন, সাদা পাঞ্জাবির ওপর কালা কোটি। সবাই একই পোশাকে, যেন এক উৎসবের বাহিনী। রাস্তা জুড়ে মানুষ জড়ো হতে লাগলো। জানালার ফাঁক দিয়ে মানুষ উকি দিচ্ছে। নীরব গলিটা মুহূর্তেই কেমন রমরমা হয়ে উঠল। ওপরে বারান্দায় দাঁড়িয়ে হৃদি এক দৃষ্টি তাকিয়ে আছে। এতদিনের শুকিয়ে যাওয়া ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। তার বুকে অদ্ভুত অনুভূতি জেঁকে বসেছে। সেই অনুভূতির টাল সামলাতে না পেরে এক দৌড়ে বেরিয়ে যায় বাসা থেকে। তার পিছু নেয় আনিকা আর রাইসাও। তাদের এভাবে ছুটতে দেখে ড্রয়িং রুমে উপস্থিত সবাই একটু বিচলিত হলেন। তবে ততক্ষণে হৃদি ছুটে বেরিয়ে গেছে। সিঁড়ির প্রতিটা ধাপে ধাপে তার অনুভূতি রং আরও গাঢ় হচ্ছে। শেষমেশ হাঁপাতে হাঁপাতে গেটের সামনে এসে দাঁড়ায়। তার পিছনে রাইসা আর আনিকাও এসে দাঁড়ায়। তার বুক দ্রুত ওঠানামা করছে, ঠোঁটে একটা হাসি লেগে আছে। তাকে দেখেই আহাদ রাজা এক লাফে গাড়ি থেকে নেমে পড়ে। নাদিমের দিকে তাকিয়ে ইশারা করতেই নাদিম মিউজিক চালিয়ে দেয়। সাথে সাথে আহাদ হাত দুলিয়ে অদ্ভুত ভঙ্গিতে নাচতে শুরু করে। শাহিন, নাদিম, শাওনও যোগ দিল তার সঙ্গে। গানটা যেন এই মুহূর্তের সাথে একদম মানিয়ে গেছে। तेरे घर आया मैं आया तुझको लेने, दिल के बदले में दिल का नजराना देने। तेरे घर आया मैं आया तुझको लेने, दिल के बदले में दिल का नजराना देने। मेरी हर धड़कन का बोले है सुन 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 सुन, साजन जी घर आए, सजन जी घर आए, दुल्हन क्यों शर्माए, सजन जी घर आए। হৃদি একরকম ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল, অথচ মুখে আবারও হাসিও লেগে আছে। এ কান্না যেন আর আনন্দের মাঝামাঝি কোনো অনুভূতি। ততক্ষণে ওপর থেকে সবাই চলে এসেছে, আর এসেই দেখে আহাদ রাজার এই অদ্ভুত কাণ্ড কারখানা। তারেক রায়হান এসব দেখেই কর্কশ গলায় গর্জন করে উঠল, এসব কি তামাশা লাগিয়ে রেখেছ? বন্ধ করো এসব।
তার গর্জনে হঠাৎ কেঁপে উঠল হৃদির শরীর। ভয়ে নিজেকে একটু গুটিয়ে নিল। তবে আহাদ রাজা তখনও একইভাবে লাফিয়ে চলছে। ঠোঁটে সেই দুষ্টমি ভরা হাসি, গানের সুর তখন তুঙ্গে।